প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শোতে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সানজিদা হুদা শ্যামা। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের প্রতি পর্বে আপনাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করি দেশের বিভিন্ন খ্যাতিমান চিকিৎসকদের সাথে। দর্শক, আজকে আমাদের সাথে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন নবজাতক বিভাগের অধ্যাপক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ স্যার। আজকে আমরা স্যারের সাথে আলোচনা করব নবজাতক ও শিশুদের শীতকালীন বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ও তার প্রতিকার নিয়ে। আসসালামু আলাইকুম স্যার, আমাদের অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগতম। ভালো আছেন? ভালো আছি স্যার। জানতে চাচ্ছিলাম, আমাদের অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি যে এখন শীতকালে নবজাতক এবং যে ছোট শিশুরা ওরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হয়। এই নিয়ে মায়েরা অনেক চিন্তিত হয়ে যায় এবং অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। এ ব্যাপারে আপনার কি বলার আছে? শিশুরা এই সময় কি কি সমস্যা হয়ে থাকে ওদের? একটা অত্যন্ত ভালো প্রশ্ন, কারণ শীতকাল তো আসছে, তাই না এখন? এবং এই সময়ে নবজাতককে আমি আলাদাভাবে দেখব, আর শিশু যারা তাদেরকে আলাদাভাবে দেখব। প্রথমে আসি নবজাতক। আমরা তো সবাই জানি যে খুব ছোট, নাজুক, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তো এই সময়, শীতের সময় তাদেরকে খুব ভালোভাবে যত্ন নেওয়া দরকার। তা না হলে দেখা যাবে যে ছোট্ট যেটা যে সর্দি, তারপরে একটু হাঁচি, একটু কাশি, নাক বন্ধ, এগুলো যেটা সবচেয়ে বেশি কমন। কিন্তু কমন এবং ছোট হলেও সমস্যাটা কিন্তু অনেক সময় ব্যাপকভাবে মাদেরকে বা বাবাকে বা পরিবারের সদস্যকে উদ্বিগ্ন করে তোলে। আর এর বাইরে যেটা হতে পারে, এই ছোট সমস্যার বাইরে একটি হলো যে অনেক সময় তাদের শ্বাসযন্ত্রের যে ইনফেকশন, যেমন নিউমোনিয়া, তারপরে বিশেষ করে এই দুটো খুব বেশি হয়। তো আমি পার্টিকুলারলি প্রথমে যেটা বলতে চাই যে নবজাতকের যে সর্দি কাশি হয়, নাক বন্ধ হয়, কি হয়? দেখা যায় মা বলে যে বাচ্চাটা ঠিক মতো নিঃশ্বাস নিতে পারে না, নাক বন্ধের জন্যে একটা শব্দ বলে না, ঘট করে, বা দেখা যায় যে সে দুধ খাচ্ছে, দুধ ছেড়ে দেয়, মানে একটানে সুন্দর করে দুধ খেতে পারে না। আর একটা হলো যে তাদের ঘুমটা তখন খুব ডিস্টার্বড হয়, অর্থাৎ নাক বন্ধের কারণে মাঝে মাঝে জেগে যায়। এই দুটো তিনটে কারণে বাবা মা খুব উদ্বিগ্ন হয়। এখানে যেটা ছোট্ট কাজ করার আছে সেটা হলো যে নাক বন্ধের জন্য আমরা বলি নাকটাকে পরিষ্কার করতে হবে। এবং সেই নাক পরিষ্কার করাটা যেমন সিম্পল, যে স্যালাইন যে ড্রপ বলে, সে স্যালাইন ড্রপটা দিয়ে কখনো টিস্যুটাকে একটু রোল করে অথবা কটন বাড দিয়ে নাকটাকে পরিষ্কার করে দিলে বাচ্চাটা দেখা যাবে ভালোভাবে নিঃশ্বাস নিচ্ছে, ভালোভাবে ঘুমাচ্ছে এবং দুধ খেতে পারছে। আর এমনি যেটু হাঁচি কাশি দিলে আমরা সবসময় বলে থাকি যে যতক্ষণ পর্যন্ত সাথে জ্বর অথবা শ্বাসকষ্ট না থাকছে তাহলে কোনো ওষুধের প্রয়োজন নাই, কারণ নবজাতককে কী বা ওষুধ দেওয়ার দরকার আছে। কিন্তু যদি সাথে দেখা যায় জ্বর আছে, যদি দেখা যায় তার শ্বাসকষ্ট আছে, শ্বাসের গতিটা বেড়ে গেল, বুকের খাঁচা ওঠানামা করছে, এগুলো হলো বিপদ চিহ্ন। এগুলোতে তখন তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটা হলো নবজাতকের। আর অনেক সময় যে মায়েরা বলেন যে বাচ্চা নাক দিয়ে অবিরাম পানি পড়ছে, এবং পানি পড়ছে, অন্য আর কোনো কমপ্লেন থাকে না যে বাচ্চা নাক দিয়ে পানি পড়ছে, এর জন্য কি করব? তো এর প্রতিকারে কি করতে হবে? না, ইউজুয়ালি নবজাতকের বেলায় কিন্তু সারাক্ষণ নাক দিয়ে পানি পড়ে না, এটার একটা ডিফারেন্স। নাকটা সাধারণত বন্ধ থাকে। আর যদি বলি চাইল্ড, মানে অর্থাৎ শিশু, যাদেরকে অ্যাকচুয়ালি বাই ডেফিনেশন আমরা 18 বছর পর্যন্ত বলে থাকি, এদের ইট ইজ ভেরি কমন এই শীতকালে নাক দিয়ে পানি ঝরতে থাকে। যখন আবার পানি ঝরাটা কিন্তু দুই রকম। আমরা যখন মা বাবাকে জিজ্ঞেস করি যে কিরকম, এটা কি খুব পাতলা পানি ঝরছে নাকি ঘন, যতক্ষণ পর্যন্ত পাতলা পানি ঝরছে ইউজুয়ালি বলা হয় কিছু না করতে। এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখন যেটা বলে যে একটা 5 বছর পর্যন্ত বাচ্চাদের তো মাঝে মাঝে নাক দিয়ে পানি ঝরবেই, তারপরেও যদি এটা খুব ডিস্টার্বিং হয় তাহলে আমরা সাধারণ যে অ্যান্টিহিস্টামিন আছে যেগুলো দিলে এই পানি ঝরাটা বন্ধ হবে, সেটা দেওয়া দরকার। আর যদি উল্টো হয় যে পাতলার জায়গায় খুব ঠিক হয়ে গেল, ঘন হয়ে গেল, যে কারণে তার নাকটা বন্ধ হচ্ছে, অনেক সময় শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু উল্টো, মানে ওইটাকে আমাদের আরও পাতলা করার জন্যে মিউকোলাইটিক্স যে কিছু সিরাপ আছে সেটা দেওয়া হয়। আর সবচেয়ে বেশি আমি জোর দিই আজকাল
যেটা আমাদের দেশে খুব প্রচলিত, আদা চা বলি না, লেবু চা, মানে অর্থাৎ লিকার চা, যার মধ্যে কোনো দুধ দেওয়া যাবে না, পাতলা করে লিকার, একটু চিনি দিয়ে মিষ্টি করা দরকার, সাথে লেবুর রস অথবা আদার রস দিয়ে দিনে 2 বার যদি খায়, তাহলে এটা কিন্তু ঘন সর্দির জন্য বা টুকটাক যে কাশি তার জন্য খুবই কার্যকর। আরেকটা বলি আমরা, এই যে খুব বলে যে মধুপানি, অফকোর্স মধুর আসলে খুবই মানে কার্যকারিতা আছে। মধুটাকে একটা জিনিস বলি যে সরাসরি মধু দেওয়া যায়, আবার একটু গরম পানির সাথে মধু মিশিয়ে নেওয়া যায়, আবার সাথে লেবুর রস, আবার কখনো কখনো যে তুলসী পাতা বলি না, এগুলো কিন্তু প্রত্যেকটা কার্যকর। এই তুলসী পাতা রসের সাথে যদি আমি মধু মিশিয়ে খাওয়ানো যায় 2 বেলা করে, তাহলে এই ঘন সর্দি বা অল্প স্বল্প যে কাশিটা আছে এটা খুবই কার্যকর। কিন্তু যখনই আবার এই কাশির সাথে জ্বর এসে যাবে, শ্বাসের গতিটা বাড়বে অথবা বুকের খাঁচানামা ওঠানামা করবে, তখন কিন্তু এটা কিছুটা নিউমোনিয়া লক্ষণ, তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আসলে এই যে এই মধু, লেবু, তারপর আদা, তুলসী, এগুলো তো আবহমান কাল ধরে আমাদের ঘরোয়া পদ্ধতিতেই চলে আসছে। আসলে তার মানে আমরা বুঝতে পারলাম যে বাচ্চার যদি নরমাল যদি সর্দি কাশি থাকে, যদি সে সাথে জ্বর এবং অতিরিক্ত শ্বাসকষ্ট বা শ্বাসের গতি যদি বেড়ে না যায়, তাহলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আর যদি গতি বেড়ে যায়, তাহলে সেটা আমরা ধরে নিতে পারি যে নিউমোনিয়ার দিকে যাচ্ছে এবং অতি সত্বর রোগীর বাবা মাকে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। আচ্ছা, যদি এই শীতকালে বাচ্চারা যাতে এই সব সমস্যার সম্মুখীন না হয়, এজন্য কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে? পার্টিকুলারলি এই দুটো ব্যাপারে আমার যেটা বলা আছে যে আমরা যেমন বলি যে শীতকালে একটু ভারী কাপড় পরাতে হবে যাতে ঠান্ডা না লাগে। নবজাতকের ক্ষেত্রে করতে হবে কি, শীতকালে শুধু কিন্তু গায়ে কাপড় পরালে হবে না, একটু ভারী কাপড় তো দিবেই, আবার গ্রামাঞ্চলে কি কিছু দরকার নেই, কাঁথা যেটা আছে না, সেই কাঁথাটা একটু ডবল করে দেবে। আর একটা হলো মাথাটা ঢাকতে হবে নবজাতক, খুবই গুরুত্বপূর্ণ মাথা। আমরা যদি মাথা না ঢেকে শুধু শরীরটা ঢাকি, তাহলে বাচ্চার কিন্তু শরীরের তাপমাত্রা কমে যেতে পারে। আর একটা হলো ওই সময় হাত মোজা বা পা মোজা এটাও দেওয়া যেতে পারে খুব যখন বেশি শীত পড়বে। এটা হলো নবজাতকের ব্যাপারে। আর নবজাতকের ব্যাপারে আরেকটা হলো যে শীতকালে আমরা অনেক সময় যদি ডেলি গোসল দিতে চাই কোনো অসুবিধা নেই, বা যদি মনে হয় একটু ঠান্ডা লেগেছে, 1 দিন 2 দিন পর পর কুসুম গরম পানি দিয়ে যে গোসলটা দেবে, তার জন্য আমি সাধারণত বলে থাকি যে বেস্ট টাইম যেটা, সেটা হলো বেলা 11টা থেকে 12টা, এবং যেখানে তাকে গোসল দেওয়া হবে সেই গোসলের ঘরটাতে দরজা জানলা বন্ধ থাকবে যেন ঠান্ডা বাতাস না আসে, এবং গোসলটাকে করতে হবে খুব ছোট্ট গোসল। এই হলো নবজাতকের জন্য। আর শিশুদের জন্য, একটু বড় শিশুদের জন্য বলি যে ওই সময় যেন তারা খালি পায়ে ঠান্ডা ফ্লোরে না হাঁটে, আর মোজা পরবে, তারপরে গরম কাপড় যেটুকু পরার প্রয়োজন মতো পরবে, বাইরে যখন খুব ঠান্ডা বাতাস হচ্ছে সেখানে না নেওয়া, এটা লক্ষ্য রাখা দরকার। কিন্তু যেটা করতে হবে যে আবার কখনো কখনো একই সময় শীতের মধ্যে কিন্তু দিনের তাপমাত্রা ফ্লাকচুয়েট করে না, কমে বাড়ে। এখন যখন একটু গরম, তখনও যদি আমি খুব ভারী কাপড় পরিয়ে রাখি তাহলে কিন্তু ঘামবে, আর যদি ঘামে তাহলে বাচ্চার আবার উল্টা সর্দি কাশি বাড়িয়ে দেবে। আচ্ছা, তার মানে বাজারে যে বাচ্চাদের বিভিন্ন রঙিন মোজা এবং হাত মোজা, পা মোজা পাওয়া যায়, মাথা টুপি পাওয়া যায়, এগুলো আসলেই উপকারী এবং শীতকালে অবশ্যই এগুলো বাচ্চাদেরকে পরাতে হবে প্রয়োজন মতো। এবং আমি আবারও বলেছি এটা নবজাতকের বেশি লাগে, শিশুদের যদি শিশুদের মধ্যে তো যেরকম 6 মাসের শিশু, আবার 5 বছরের শিশু, তার মধ্যে 6 মাসের যে সে একটু বেশি নাজুক, তার জন্য একটু এক্সট্রা কেয়ার নিতে হবে। আর হচ্ছে শীতকাল বলে শিশুকে দিনের পর দিন গোসল না করিয়ে রাখা অথবা সর্দি লেগেছে বলে গোসল করানো যাবে না, এই ধারণাটা আসলে ভুল। মানে আসলে শিশুদেরকে তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ওদেরকে নিয়মিত গোসল করাতে হবে। তবে গোসলের কিছু নিয়ম নীতি আছে, যেমন একটু নাতিশীতোষ্ণ পানিতে গোসল করাতে হবে এবং গোসলের ঘরটা রাখতে হবে যাতে বাইরে বাতাস না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর দেখা যায় যে একটু বড় শিশু যাদের একটু অ্যাজমার প্রবলেম আছে, শীতকালে দেখা যায় এই অ্যাজমার সমস্যাটা অনেক বেশি বেড়ে যায় এবং মা বাবারা এক্ষেত্রে অনেক উদ্গ্রীব হয়ে পড়েন। এক্ষেত্রে কি করণীয়? এটা একটা অত্যন্ত ভালো প্রশ্ন। যাদের অ্যাজমা আছে অথবা যাদের শ্বাসকষ্টজনিত কোনো রোগ আছে, ডেফিনেটলি এটা শীতকালে বেড়ে যাবে। তো সেই জন্যে তাদের কয়েকটা প্রিকশন যেটা খুবই মানে কার্যকর, একটি হলো যে ঠান্ডা যাতে না লাগে সেটি একটা ব্যাপার, গোসলের সময় গরম পানি দিয়ে গোসল করা এবং লম্বা সময় ধরে মনের মতো যে গোসল অনেক সময় বাচ্চারা করতে চায় সেটা করতে না দেওয়া, বাইরে যখন খুব প্রচন্ড ঠান্ডা থাকবে ওই সময় যতটা কম বের করা যায় তত ভালো।
আরেকটি হলো যে তাদেরকে যেটা করতে হবে যে ধুলাবালি থেকে মুক্ত রাখা, কারণ শীতকালে কি হয়, বৃষ্টি হয় না, তাই না? আমরা জানি যে শীতকালে কিন্তু ধুলাবালি বেড়ে যায়। এই ডাস্টটা যখন কোনো যার একটু অ্যাজমা আছে বা শ্বাসকষ্ট আছে, ওই তার নিঃশ্বাসের সাথে যদি ডাস্টটা যায় তাহলে তার অনেক বেড়ে যাবে। তো এইগুলোর দিকে একটু খেয়াল রাখা দরকার। আর একটা জিনিস হলো, শীতকালে যেমন আমরা গায়ে গরম কাপড় পরি, সোয়েটার বা অন্য কিছু, আবার ঘুমানোর সময় যেমন লেপ বা কম্বল ব্যবহার করি, এখানে একটা বিষয় হলো এটা অত্যন্ত পরিষ্কার রাখতে হবে। এটা খেয়াল করেন অনেক সময় এই যে কম্বলে যে ডাস্ট, এটা কিন্তু যার অ্যাজমা রোগী তার আরো অনেক অ্যাজমার অ্যাটাকটা বাড়িয়ে দেবে। সেই জন্য আমি অনেক সময় বলি যে কম্বলটা পরিহার করতে সেখানে কাঁথা অথবা লেপ কাভার দিয়ে করা, এবং সেই লেপের কাভারটা যদি বারবার করে পরিষ্কার করে তাহলে কিন্তু অনেক কাজ করবে। এবং শীতকালে ভালো রোদ পাওয়া যায়। এই যে জিনিসটা গরম কাপড়গুলো মাঝে মাঝে রোদে দেওয়া, এগুলো কিন্তু ছোট ছোট জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা বলবো যে শীতকালে শিশুদের আরেকটা জিনিস বাড়ে, কিন্তু ডায়রিয়াও বাড়ে, কারণ শীতকাল জনিত একটা ডায়রিয়া বলি না আমরা, কোল্ড ডায়রিয়া, সেটা যেমন আছে। আরেকটা হলো শীতকালে কিন্তু যেহেতু তখন মানে পানিটা মানে ড্রাই সিজন বলি না, ড্রাই সিজনে দেখা যায় যে পানির সোর্স যেটা দিয়ে আমরা গোসল করি বা খাওয়া দাওয়া করি সেটাতেও কিন্তু অনেক সময় বিশুদ্ধ থাকে না, সেই কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়। আর আরেকটা জিনিস আমি খুব এই সুযোগে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সেটি হলো যে আমরা যে পানিটা দিয়ে গোসল করাই খুব ছোট ছোট বাচ্চা, লাইক আমি বলি যে 2 বা 3 বছরের নিচের বাচ্চাদের, এদেরকে শুধুমাত্র গরম পানি দিয়ে গোসল করালে হবে না। কারণ আমি যখন সিম্পল পানিটাকে যখন গরম করছি, এটা গরম হচ্ছে কিন্তু জীবাণুমুক্ত হচ্ছে না। এই সব বাচ্চারা যখন খায় মানে গোসল করে তখন 1 ফোঁটা 2 ফোঁটা 5 ফোঁটা পানি তার পেটে চলে যেতে পারে, এবং সেক্ষেত্রে তার এই পেটের পীড়া হতে পারে। এই জন্য আমি বলি যে এদের জন্য ফুটিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করালে, অর্থাৎ অনেকটা খাওয়ার পানি দিয়ে গোসল করালে দেখা যায় পেটের পীড়াটা কমে গেছে। এটা আমাদের দেশের পার্সপেক্টিভের কথাবার্তা বললাম। আচ্ছা, আর যদি এমন হয় যে ঠান্ডা সর্দি কাশির সাথে শ্বাসের গতিও বেড়ে গেল, মানে এটা নিউমোনিয়ার দিকে যাচ্ছে, যখন রোগীর বাবা মা বুঝতে পারবে তখন তাদের করণীয় কি? গুড প্রশ্ন। সেটা হলো যে যখনই সর্দি কাশি ছিল তারপর হঠাৎ করে কোনো একদিন বাবা মা বলল যে মনে হয় তার শ্বাসের গতিটা বেড়ে গেছে, হ্যাঁ বড় বড় দ্রুত শ্বাস নিচ্ছে, অথবা বললো যে আগে তো বুকের খাঁচা খুব একটা দাবতো না, এখন দেবে যাচ্ছে, অথবা জ্বর আসলো, তিনটার যে কোনো একটা, দুটো বা তিনটাই থাকতে পারে, এক্ষেত্রে মনে করতে হবে হয়তো বা এখন আর সাধারণ সর্দি কাশিতে নাই, ইনফেকশনের দিকে চলে গেছে বা যাচ্ছে, অ্যাজ ইউ সেড রাইটলি, যেটা নিউমোনিয়াও ভাবতে পারি। তখন ডাক্তারের কাছে যাওয়ার জ্বর এই জন্যে যে তখন তাকে কিন্তু প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক যেটা সেটা দিতে হবে, জ্বর থাকলে জ্বরের ওষুধটা দিতে হবে, শ্বাসকষ্ট বেশি হলে আমরা যেমন শ্বাসকষ্টের ওষুধ দেই যেরকম সালবিটামল, সেটা যেরকম সিরাপাকে দেওয়া যায়, ক্ষেত্র বিশেষে খুব বেশি শ্বাসকষ্ট থাকলে নেবুলাইজ করানো হয়। এখানে আমি একটা আবারও দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে যখন খুব শ্বাসকষ্ট থাকে, সেটা অ্যাজমার হোক বা অন্য কোনো কারণে হোক, সেখানে আমাদের অনেকে মনে করে যখন আমরা বলি যে নেবুলাইজ করতে, বলে কি নেবুলাইজটা কি খুব লাস্ট কোনো পদ্ধতি, এটা কি বাচ্চা ডিপেন্ডেন্ট হয়ে যাবে? পরিষ্কার করে বলতে চাই আসলে নেবুলাইজেশন ইজ এ ভেরি গুড মডালিটি অফ ট্রিটমেন্ট, মানে অর্থাৎ শ্বাসকষ্ট যখন খুব বেশি থাকে এই নেবুলাইজেশনটা কি হয়, আমরা যখন সালবিটামলটা স্যালাইনের সাথে মিশিয়ে যখন সেই নিঃশ্বাসের সাথে লাংসে যায়, তখন লাংসের যে শাখা প্রশাখা এগুলো যেগুলো কনস্ট্রিক্ট হয়ে গেছিল বা তখন এটা খুলে যায়, বাচ্চা তখন দেখা যায় তার কাশির প্রকোপ কমে, শ্বাসকষ্টর প্রকোপটা কমে, একটু আরামে নিঃশ্বাস নেয়। সেই জন্য কখনোই যেন আমরা মনে না করি যখন ডাক্তার বলবে যে নেবুলাইজেশন প্রয়োজন আছে, তখন নেবুলাইজেশনটা অবশ্যই খুব উপকারী আছে, এবং এটা মনে করার কোনো কারণ নাই যে নেবুলাইজেশনটা একেবারে ট্রিটমেন্টের লাস্ট অধ্যায় বা শেষ অধ্যায়, অবশ্যই না, এটা অবশ্যই না। তবে স্যার ইদানিং কিছু মানে ইদানিং দেখা যায় যে বাচ্চা যে বাড়িতেই বাচ্চা সে বাড়িতে একটি করে নেবুলাইজিং মেশিন থাকে, এবং বাচ্চার দেখা যায় একটু সর্দি কাশি হলে বাবা মা নেবুলাইজেশন দিতে থাকেন। এটার কি কোনো মানে সাইড ইফেক্ট আছে নাকি, এটা কি আসলে বাচ্চার জন্য উপকারী হচ্ছে? আসলে তো ঘরে ঘরে তো নেবুলাইজেশন মেশিন থাকার কোনো প্রয়োজনীয়তাই নেই, কিন্তু যে বাচ্চাটার মা বাবাকে ডাক্তার বলেছে আপনার বাচ্চার অ্যাজমা আছে বা কফ ভ্যারিয়েন্ট অ্যাজমা বলে আরেকটা, মানে ক্লাসিক্যাল অ্যাজমা নয় যেখানে অ্যাজমার মতো ওরম শ্বাসটন হবে না, কিন্তু প্রায় বাচ্চার একটু ধুলাবালি লাগলে ঘামলে
শ্বাসকষ্ট হচ্ছে বা কাশি হচ্ছে, তাদের যদি নেবুলাইজেশন মেশিন ব্যবহার করে যৌক্তিক পর্যায়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনো আপত্তি নেই। কিন্তু সাধারণ সর্দি কাশি বা কিছু হলো অবশ্যই নেবুলাইজেশন, সামান্য সর্দি কাশিতে নেবুলাইজেশনের কোনো প্রয়োজন নেই, তবে অবশ্যই সেটি ব্যবহার করতে গেলে ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে। আচ্ছা, আর শেষ কি পরামর্শ? আরেকটা হচ্ছে শীতকালে এই যে অনেক কাপড় চোপড় পরে থাকা হয় বা যে কারণে হোক কেন দেখা যায় চর্মরোগ একটু বাড়ে, তাই না? স্ক্যাবিস বা আরও কিছু চামড়া রোগ বেড়ে যায়, সেইগুলোতে একটু খেয়াল রাখা দরকার যে গরম কাপড় তো পরাতে হবে, কিন্তু সেটা যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং মাঝে মাঝেই এটা মানে এরকম না যে শীতের শুরুতে একবার পরিষ্কার করলাম আর শেষবারে এরকম যাতে না হয়। এবং যদি কখনো চামড়ার ছোটখাটো ত্বকের প্রবলেম থাকে হয়তো তেমন কিছু করা লাগে না, কিন্তু সেটা যদি একটু বড় ব্যাপক আকারে হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই জন্যে যে ওই বাচ্চার ত্বকের যদি রোগটা ছড়ানোর মতো হয়ে থাকে, ইনফেকশন হয়ে থাকে এবং যদি চিকিৎসা না দেওয়া হয় তাহলে অন্য বাচ্চার অথবা বড়দের মধ্যে এটা ছড়াতে পারে। আর শীতকালে অনেক সময় রোগীর বাবা মা যেটা নিয়ে আসেন যে বলেন যে বাচ্চার শরীর থেকে খড়ি ওঠে, যে মানে চামড়াটা শুকিয়ে যে উঠে যায়, এক্ষেত্রে মানে কি করবে সাধারণ যদি এরকম হয়? ইয়েস, আমি পার্টিকুলারলি শীতকালে খুব ড্রাই স্কিন হয়, যদি ইরিটেশন থাকে প্রবলেম হয় তাহলে আমরা অনেক সময় বলি যে তেল ব্যবহার করা যেতে পারে। কিন্তু এখানে একটু খুব মজার আছে, তেলটা নিয়ে কি হয় বাংলাদেশে বলে যে অনেক সময় ডাক্তার সাহেব আমি কিন্তু অমুক জায়গায় খাঁটি সরিষার তেল এটা আসলে খুব একটা চামড়ার জন্য মানে স্কিন ফ্রেন্ডলি না, ত্বক বান্ধব না। আবার অনেকে জনসন বেবি অয়েল ইউজ করে, এটাতেও দেখা গেছে যে প্রবলেম হয়। যদি বলা যে বেস্ট কোনটা স্কিন ফ্রেন্ডলি তাহলে বলবো অলিভ অয়েল, এটা খুব ভালো, যদি সামর্থ্য থাকে অবশ্যই ব্যবহার করতে হবে। অলিভ অয়েল আসলে এটা মনে হয় এক একজনের ক্ষেত্রে এক এক বাচ্চার ক্ষেত্রে এক একটা জিনিস স্যুট করা বলতে যেটা বোঝায় যে কারো কারো ক্ষেত্রে জনসনস বেবি অয়েলটাই খুব ভালো স্যুট করে, আবার কারো কেউ আমি আসলে আমি ব্যক্তিগত মতামত আমি জনসন বেবি অয়েলের পক্ষে যাই না। আমার মনে হয় যে অলিভ অয়েলটা যেকোনো অলিভ অয়েলটাই সবচেয়ে ভালো। আর সরষের তেলের ব্যাপারে একটা বক্তব্য অনেক সময় মনে বলে যে আমরা তো আগে দেখেছি যে একটু যদি সর্দি কাশি হয় তখন যদি চান্দির মধ্যে একটু তেল দেওয়া হয় বা নাকের কাছে একটু তেল দেওয়া হয় বা বুকে, আমি বলি যে যদি হ্যাঁ ওটা স্কিনে যদি ইরিটেশন না করে, যেহেতু মানে অনেক আবহমান চলছে যাতে কারোর মনটা খারাপ না হয় দেওয়া যেতে পারে, বাট ওটা দেওয়ার ফলে যদি কোনো কারণে তার চামড়ায় কোনো ইরিটেশন হয় রাশ ওঠে ইমিডিয়েটলি বন্ধ করে দিতে। আবার অনেক সময় দেখা যায় যে সরিষার তেল একদম রসুন দিয়ে গরম করে তারপর বাচ্চা নাকের কাছে দেওয়া হয়, বুকে ডলা হয়, এই ক্ষেত্রে কি বলবেন? এর যেমন খুব মানে সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড নাই, এটা বলতে পারবো যে এভিডেন্স কেউ বলে যে আমরা দেখেছি তাহলে একটা জিনিস, এবং সেটা বড় বাচ্চাদের জন্য যদি উপকার করে অসুবিধা, কিন্তু অবশ্যই নবজাতক বা খুব ছোট বাচ্চাদের জন্য অ্যাভয়েড করাটাই ভালো হবে, কারণ এটা আবার তার শ্বাসনালীতে চলে গেলে সমস্যা হতে পারে। আবার দেখা যায় যদি খেয়াল না করা হয় তেলটা যদি বেশি গরম থাকে তাহলে বাচ্চা আবার চামড়া পুড়ে যাবে, আরেক সমস্যা দেখা যাবে। আচ্ছা স্যার, আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। আশা করি আমাদের নবজাতক এবং শিশুদের বাবা মায়েরা এই আলোচনা থেকে অনেক উপকৃত হবেন। আপনার শেষ কি পরামর্শ আছে বাচ্চার বাবা মাদের প্রতি, সেটা যদি একটু বলেন। আসলে তো শিশুরা মানে আমাদের সবার খুব প্রিয়, তাই না? মানে যে বাবা মা হয়েছে তার যেমন খুব প্রিয়, যে দাদা দাদি বা নানানি তার কাছেও প্রিয়, আবার মামা অথবা খালা যারা এখনো তাদের বাচ্চা হয়নি তাদের কাছে তাদের ভাগনা ভাগ্নি অত্যন্ত প্রিয়। এদের জন্য আমার যেটা বলা যে ছোটখাটো বিষয়গুলোতে আমাদের একটু জ্ঞান থাকা দরকার, কখন সাধারণ সর্দি, কখন একটু হালকা হাঁচি কাশি, এগুলোতে বেশি কিছু ওষুধের জন্য ছোটাছুটি করাটা ঠিক নয়। আর আমাদের চেষ্টা করতে হবে যে কবিরাজ বা যেগুলো আসলে বিজ্ঞানসম্মত নয় এরকম টোটকাবাজিতে হাতুড়ি চিকিৎসাতে না যায় ভালো। মা বাবারা তাদের যেটুকু সিম্পল সাধারণ যেটা আমরা বলে থাকি যে সর্দি কাশিতে চা খাওয়া মানে মানে আদা চা লেবু চা, এইগুলোর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে, শীতকালে যেতে শীত থেকে একটু দূরে থাকে, গরম পানি দিয়ে, এগুলোই আমার মনে হয় যথেষ্ট। কিন্তু যখন সে বিপদ চিহ্ন দেখবে তখন আবার উল্টো খুব বেশি বসে থাকা ঠিক হবে না, বিপদ চিহ্নগুলো না হয়, বিপদ চিহ্নগুলো সম্বন্ধে জেনে নেওয়া ভালো, এবং না জানার কোনো কারণ নেই তখন যেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়। আমার মনে হয় তাতে আমাদের মানে সন্তানরা ভালো থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আপনার সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটিএনকে এবং দর্শকদের সবাইকে আমার তরফ থেকেও ধন্যবাদ।
শুধু দর্শক মণ্ডলী, আজকে আমরা স্যারের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। আমরা জানলাম যে বাচ্চার সাধারণ সর্দি কাশিতে এত উদ্গ্রীব হওয়ার কিছু নেই, সেগুলো এমনিতেই সেরে যাবে। আর যদি সে সাথে বিপদ চিহ্নগুলো দেখা যায়, যেমন বাচ্চার জ্বর হওয়া বা শ্বাসের গতি বেড়ে যাওয়া বা বুকে খাঁচা দেবে যাওয়া নিঃশ্বাসের সাথে, তাহলে অবশ্যই সেটি চিন্তার বিষয় এবং তখন ডাক্তারের পরামর্শ মতো ওষুধ গ্রহণ করতে হবে। এবং যেসব ঘরোয়া পদ্ধতি আছে সেগুলো যেমন আদা চা, লেবু চা, এগুলো মেনে চলা যেতে পারে। এবং শীতকালে বাচ্চার মাথা ঢেকে রাখতে হবে। বাচ্চার নবজাতকের ক্ষেত্রে টুপি দিয়ে অথবা হাত মোজা, পা মোজা পরাতে হবে। এবং সবচেয়ে বড় যে বিষয়, অবশ্যই বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি।